নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। শুক্রবার 2024-এর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক পরীক্ষার নতুন নিয়মবিধি সংক্রান্ত বিষয় নিয়ে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়ে বৈঠক করলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়। রাজগঞ্জ ব্লকের পর এবার ক্রান্তি ব্লকেও সারপ্রাইজ ভিজিট সমষ্টি উন্নয়ন আধিকারিক রিমিল সরেনের। বিভিন্ন সমস্যাগুলি নিরীক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন তিনি। জলপাইগুড়ি টাউন স্টেশন এলাকায় উচ্ছেদের আতঙ্ক ক্রমশই ব্যবসায়ীদের গ্রাস করছে। উল্লেখ্য, রেলের পক্ষ থেকে ইতিমধ্যে টাউন স্টেশন এলাকার ব্যবসায়ীদের এই বিষয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে। আগামী 21 তারিখ কাটিহার ডিভিশনে ব্যবসায়ীদের যোগাযোগ করতে বলা হয়েছে। জানা গিয়েছে, স্টেশন বাজার এলাকায় 500 জনের বেশি ব্যবসায়ী রয়েছেন, যারা দীর্ঘ কয়েক দশক ধরে এখানে ব্যবসা করছেন। এখন উচ্ছেদের আশঙ্কায় ঘুম উড়েছে তাদের। এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। অধিকাংশেরই বক্তব্য, উচ্ছেদের আগে তাদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য একটি বিকল্প ব্যবস্থা রেলের গ্রহণ করা উচিত। এখন আমাদের দল এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এরকম গরিব মানুষদের উচ্ছেদের বিপক্ষে, যে কোনো মানুষদের উচ্ছেদের বিপক্ষে। তাদেরকে পুনর্বাসন না দিয়ে তাদেরকে উচ্ছেদ করা এটা বোধহয় সমীচীন নয়, এটা ঠিক হবে না। এবং আমরা রাজ্য সরকার যে ডেভেলপমেন্টগুলি করে, আমরা কিন্তু সেখানে মানুষের সাথে কথা বলি। কথা বলার পরে তাদেরকে যদি উচ্ছেদ করতেই হয়, তাহলে উপযুক্ত পরিমাণ তাদের ক্ষতিপূরণ কিংবা পুনর্বাসন দিয়ে কিন্তু উচ্ছেদ করে প্রকল্পগুলি আমরা করে থাকি। যেমন ধরুন, আমাদের করলার যে সেতুটা অর্ধসমাপ্ত হয়ে আছে, সেখানে একটা মূল বিষয় ছিল হচ্ছে, অনেকগুলি বিষয় ছিল না, সেতুটা কমপ্লিট না হওয়ার কারণে একটা তার মধ্যে মূল বিষয় ছিল যে কিছু মানুষকে উচ্ছেদ করতে হতে পারে। এবং তাতে আমরা এবং এইচডিএ যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি যে তাদেরকে পুনর্বাসন না করে আমরা কখনোই ব্রিজটার কাজ শুরু করব না। তো এটা হচ্ছে আমাদের দলের নীতি বলুন এবং অঘোষিত একটা পরিকল্পনাই বলুন, এটা আমাদের দলের ক্ষেত্রে। তো স্বাভাবিকভাবে স্টেশন বাজারে যারা ব্যবসায়ী, তারা দীর্ঘদিন ধরে, আমাদের জন্মের আগের থেকে তারা ব্যবসা করছে এখান থেকে বহুকাল ধরে। তো স্বাভাবিকভাবে তাদেরকে যদি পুনর্বাসনের ব্যবস্থা করা না যায়, বিকল্প ব্যবস্থা না করা হয়, তাহলে এতগুলি পরিবার, সেই পরিবারগুলি তারা অনাহারে হয়তো তাদেরকে অনাহারে থাকতে হবে, মৃত্যুবরণ করতে হবে। তো এটা সম্পূর্ণভাবে এটার আমরা বিরোধী। আমরা উন্নয়ন চাই, তাই বলে কোনো মানুষকে তুলে দিয়ে মানুষের পেটের ভাতকে মেরে নিয়ে কোনো উন্নয়ন, এটা প্রকৃত উন্নয়ন নয়। তাহলে ওই বাজারের যারা ওখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা অফিসিয়ালি আমাদের কাছে এখনও আসেননি। জেলা সভাপতির কাছে গেছেন কিনা আমার জানা নেই, এবং আমার শহরভাগের সভাপতি কিংবা পৌরসভার চেয়ারম্যানের কাছে তারা এখনও আসেননি, কোনো দাবি নেই। তারা যদি আসে, তাহলে নিশ্চয়ই আমরা দলগতভাবে তাদের পাশে থাকার চেষ্টা করব। উন্নয়ন সে তো অবশ্যম্ভাবী লাগবেই। এখন উন্নয়ন করতে গিয়ে কারো পেটে লাথি মারা, এটাও আবার ভাবতে হবে। জলপাইগুড়ি টাউন স্টেশনের যে বাজার, সেই বাজার তো অনেক বছর থেকে, কয়েক দশক হয়ে গেছে চলছে। 60-এর দশকের শেষের দিকে এর সূচনা হয়েছিল, যতদূর জানা যায় চলছে। আমরা মনে করি যে একটা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রেল দপ্তর এই ক্ষেত্রে তাদের ভূমিকা পালন করুক, এটা আমরা চাই। উন্নয়নের জন্যে নিঃসন্দেহে এই বাজারটাকে উৎখাত করতে হতেই পারে, কিন্তু আমরা বলবো যে একটা বিকল্প ব্যবস্থাপনা করে দিয়ে, এই যে 500 থেকে প্রায় 600 পরিবার ওটার সাথে যুক্ত, এবং কত হাজার মানুষ হচ্ছে এই বাজারের ওপরে কেন্দ্র করে তাদের দৈনন্দিন কেনাকাটার দায়িত্ব পালন করেন তারা। তো সেই ক্ষেত্রেও
কাছাকাছি একটা ভালো জায়গা দেখে একটা বিকল্প ব্যবস্থা যদি করে দেওয়া যায়, তাহলে আমাদের মনে হয় ওই পরিবারগুলোও বাঁচে এবং উন্নয়নের যে দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছে সেটাও বাস্তবায়িত হতে পারে। এটুকুনি আমাদের কথা। প্রথম কথা হচ্ছে যে জাতীয় কংগ্রেস দল কোনো রকম উন্নয়নের বিরোধী নই। আমরা চাই যে রেল তার জায়গাগুলি পুনরুদ্ধার করে সেটা মানুষের কাজে লাগাক। প্রথম কথাটা হচ্ছে এটা। দ্বিতীয় কথাটা হচ্ছে সেটা হচ্ছে যতদূর এই সম্পর্কে জানা গেছে যে ওখানে যারা ব্যবসায়ীরা আছেন বাজারে, তারা 1968-69 সন থেকে আছেন। দীর্ঘদিন কোনো একটা জায়গায় থাকলে কিন্তু তার উপরে একটা অধিকার জন্মায় যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এক একটা দোকান তো এক একটা পরিবার চলে, তো সেইভাবে না। কাজেই উচ্ছেদ করে রেল তার জমি নেবে সেটা এক ব্যাপার, সেখানে কি ডেভেলপমেন্ট হবে। কিন্তু যে মানুষগুলি তাদের জীবিকাটা হারাতে বসেছে, তাদের জন্য কেন্দ্রীয় সরকার বা রেল দপ্তর কি ভাবছে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমরা চাই যে কোনো ধরনের উন্নয়ন হোক, পাশাপাশি যাদের উচ্ছেদ করা হবে তাদের পুনর্বাসনের ব্যবস্থাটাও করা হোক। স্টেশন বাজার রেলের জায়গায় যে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, তারা অনেক আন্দোলন করেছেন, অনেক জায়গায় চিঠি করেছেন। এটা তাদের দীর্ঘদিনের সমস্যা এবং আগের সরকার বা বর্তমান সরকার এই ব্যাপারটা নিয়ে খুব উদাসীন। কারণ তারা তাদের কাছে বারবার গিয়েছেন এবং রেল কর্তৃপক্ষের সাথে প্রশাসনে বারংবার মিটিং হয়েছে এবং রেল কর্তৃপক্ষ তাদেরকে সেই জায়গায় লিজে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু সরকার পক্ষ থেকে সেদিক দিয়ে কোনো সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। রেল কর্তৃপক্ষ জায়গা ম্যাপ করে, সার্ভে করে কত মূল্য দিতে হবে প্রত্যেকটা জিনিস উল্লেখ করে দিয়েছিলেন। কিন্তু তৎকালীন যিনি ডিএম ছিলেন বা জেলা পরিষদ থেকে যেই অর্থ প্রদান করার কথা ছিল রেলকে, সেখানে কোনো রকম অর্থ দেওয়া হয়নি বা রেলের সাথে পরবর্তীতে যোগাযোগ করেননি যে ব্যবসায়গুলো কী করে রক্ষা করা যায়। আমাদের সাংসদ ডক্টর জয়ন্ত রায় এই ব্যাপারে সদর্থক ভূমিকা পালন করছেন। তিনি রেল দপ্তরের সাথে কথা বলছেন যাতে এই ব্যবসায়ীদেরও ব্যবসা করতে পারে, তাদের নির্দিষ্ট কোনো একটা জায়গা দেওয়া যায় এবং রেলের উন্নয়নও যাতে ব্যাহত না হয়, জলপাইগুড়ির উন্নয়ন যাতে হয় এবং ব্যবসায়ীরাও যাতে নিজস্ব জায়গায় একটা ব্যবসা করতে পারেন, সেজন্য রেলের সাথে তিনি আলোচনা করছেন। আশা রাখবো খুব তাড়াতাড়ি একটা সুসংবাদ পাওয়া যাবে। এখন আমাদের ডক্টর জয়ন্ত রায় সাংসদ, তিনি রেল কর্তৃপক্ষের সাথে বরাবর বসছেন, কথা বলছেন। খুব শীঘ্রই এটা একটা সুরা বেরিয়ে আসবে আশা করা যায়। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগেই জলপাইগুড়িতে এসে মাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জেলা শাসকের দপ্তরে বৈঠক করেন। মাধ্যমিক পরীক্ষা কিভাবে নেওয়া হবে এবং তার নতুন কি কি নিয়ম নিষ্ঠা রয়েছে, এই বিষয়গুলিও উল্লেখ করেন তিনি। মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিশেষ মিটিং অনুষ্ঠিত হলো জেলা শাসকের দপ্তরে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই মিটিং অনুষ্ঠিত হয়। শিক্ষা দপ্তর ছাড়াও মাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরাও এই মিটিংয়ে অংশ নেয়। প্রথমে জেলাশাসক দপ্তরের আরটিসি হলে শিক্ষা দপ্তরের প্রতিনিধি শিক্ষকদের নিয়ে মিটিং অনুষ্ঠিত হয়েছিল। এরপর জেলাশাসকের দপ্তরে জেলার উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে মিটিং অনুষ্ঠিত হয়। মূলত এবছরে মাধ্যমিক পরীক্ষা কিভাবে হবে, এর সাথে মূলত কি কি নিয়মাবলী অনুসরণ করার পাশাপাশি ছাত্রছাত্রীদের যাতে কোনোভাবেই অসুবিধার সামনে পড়তে না হয়, তার জন্যই আজকের মিটিং রাখা হয়েছিল। মাধ্যমিক শিক্ষা বোর্ডের নিয়মাবলীর মধ্যে পরীক্ষা চলাকালীন যাতে কোনো ধরনের বেনিয়মাবলী না হয়, তাও আজ যারা এই মাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত থাকবেন তাদেরও বলা হয়েছে। সকালে যে ক্যান্ডিডেটটি এসেছিল, তো আপনাকেও অ্যাপ্রোচ করেছিল বোধহয় যে পরীক্ষা দিতে, যেটা আমি শুনি মানে ওটা দেখুন এরকম একটা দুটো এদিক ওদিক একটা দুটো স্কুলে হয়তো হতে পারে, তো সেইগুলোকে আমরা সঙ্গে সঙ্গে রিজলভ করে ফেলি। মানে উইদিন টাইম জেনুইন ক্যান্ডিডেট সে কোনোভাবে বঞ্চিত হোক, এটা আমরা হতে দেব না। মানে এটা নিয়ে আমরা বদ্ধপরিকর। কিন্তু হ্যাঁ, অনেক সময় ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলো কিছু করার থাকে না। সেখানে যেমন ধরুন আজকে যদি কোনো ক্যান্ডিডেট ছবি তুলে ধরা পড়ে, তার যদি পরীক্ষা রদ করে দিই, তার মানে কি সেটা ইনসেনসিটিভিটি? সেটা আমার কিছু উপায় নেই, সেটা একদমই আমাকে করতেই হবে। কারণ যে
10 লক্ষ 11 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তারা নিয়ম মেনে দিচ্ছে। তাদেরকে আমি উৎসাহ না দিয়ে যে নিয়ম ভাঙলো তাকে যদি উৎসাহ দিই, সেটা কখনোই কাম্য না। তাহলে পরের বছর আরও স্টুডেন্ট বেশি ভাঙবে। এই জায়গাগুলো মাথায় রেখে কাজ করতে হবে। এখানে যেমন স্যার একটা ঘটনা ঘটেছিল, জেলা স্কুলে একটি ছেলেকে টেস্টের 2 দিন আগে টিসি দিয়ে দিয়েছিল স্কুল, তারপর অ্যাডমিনিস্ট্রেশন হস্তক্ষেপ করে এবং আবার পরীক্ষায় বসতে দেয় ওকে। এগুলো মোস্টলি লোকাল লেভেলে বিষয়গুলো রিজলভ হয়ে যায়, এগুলো আমাদের অবধি আসে না, প্রয়োজনও লাগে না। কারণ আমাদের এখানে টিচাররা আছেন, অফিসাররা আছেন, ডিআই ম্যাডাম আছেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে, এগুলো লোকালি রিজলভ হয়ে যায়। মোস্টলি আমাদের এগুলো আমাদের কাছে আসে। যে বিষয়গুলো আমাদের দৃষ্টিতে আসে আমরা সেগুলো নিশ্চয়ই কোনো না কোনোভাবে আমরা বিষয়গুলোকে দেখি এবং সেগুলো সমস্যার সমাধান করি। বিধবা ভাতা পাওয়ার আশায় দিন গুনছেন শানুপাড়ার বাসিন্দা 90 ছুঁই ননিবালা রায়। বেশ কয়েক বছর থেকে তিনি বিধবা ভাতার পেনশন পাচ্ছেন না বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন। যদিও বিষয়টি নিয়ে বারবার পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ নির্দিষ্ট দপ্তরে লিখিত আকারে বিষয়টি জানিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তাই এরপর একটি বড় পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছেন পঞ্চায়েত সদস্য গণেশ বাবু। বেশ কয়েক বছর থেকে তার বিধবা ভাতা বন্ধ হয়ে গেছে। পরিবারের আয়ের উৎস তেমন নেই, মেয়ে কোনোভাবে দিন যাপন করছেন। এমতো পরিস্থিতিতে ননিবালা রায়ের একটি কঠিন রোগও ধরা পড়েছে। রোজ কয়েকশো টাকার ওষুধ লাগে, তার মধ্যে বন্ধ বিধবা ভাতা। এই পরিস্থিতিতে সরকারের কাছে দ্রুত তার সরকারি বিধবা ভাতা চালু করার দাবি করেছে গণেশ বাবু। পাশাপাশি পরিবারের সদস্যরা বলেন, বয়স্কজনিত কারণে তার বিধবা ভাতা এখন অনেকটাই দরকার। সমস্যা কি রয়েছে? সমস্যা ওনার হচ্ছে, উনি সরকার থেকে কোনো সাবসিডিও পাচ্ছে না, বৃদ্ধ ভাতার উনি পাচ্ছে, ওটাও বন্ধ হয়ে গেছে। কত বছর থেকে পাচ্ছে না? প্রায় 5-6 বছর ধরেই পাচ্ছে না। কারণ বৃদ্ধ ভাতা পাচ্ছে না হঠাৎ বন্ধ হয়ে গেল। আগে তো উনি পাইতো, অনেক দিন ধরেই পাইতো, কিন্তু হঠাৎ করে আমরা একটু আসি এখানে, তাও 22-23 বছর হচ্ছে, তখন তো তোমার লাইনম্যান ওই যে তোমার পিয়ন দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেল সব, ওই যে অনলাইন করার পর থেকে। জানিয়েছেন যেখান থেকে পেতেন? অনেক জায়গায় ঘুরছি, ডিএম অফিসে গেছি, তারপরে তোমার ব্যাংকে প্রায় নিয়ে যাচ্ছি, ওখানে বলে টাকা ঢুকে না বলে, খালি ফেরত নিয়ে আসি। আর ওনাকে নিয়ে যেতেও তো আমার সমস্যা, অনেকক্ষণ বসতে হয়, তারপরে টোটো ভাড়া অনেক লেগে যায়। এখন শারীরিক কি সমস্যা ওনার তো ওই যে 1 মাস আগে স্ট্রোক করছে, অনেক ওষুধপত্র লাগে, আমি তো অত চালাইতে পারি না, আমিও তো একটা গরিব লোক, আমারও বল নাই। ওকে, পঞ্চায়েতকে বলেছেন? পঞ্চায়েতকে বলছি, পঞ্চায়েত অনেক চেষ্টা করে, কিন্তু হচ্ছে না। আপনার নাম? আমার নাম মেনকা বর্মন। না, আমি তো আগেই জানতাম, তো এর আগে পূর্ববর্তী পঞ্চায়েত কী করছে জানি না। তবে আমি ভোটে জেতার পরেই আগস্ট মাসের 3 তারিখে আমি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আমি চিঠি করেছিলাম যে উনার বন্ধ হয়ে গেছে, এবং সেটা স্থানীয় সংবাদপত্র বেরিয়েছিল। তো তারপরেও এই সরকার বিড়ম্বনার সাথেই বলতে হচ্ছে যে কেন্দ্র রাজ্য সরকার প্রবীণদের নিয়ে একটুকু ভাবছে না। যেখানে একজন বয়স্ক মানুষ দীর্ঘদিন ধরে টাকাটা পাচ্ছে না, ওনারাও দৌড়াদৌড়ি করেছেন, এবং আমি ভোটে জেতার পরেই আমি প্রথম সবার আগে ওনার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সমস্ত তথ্য দিয়ে আমি চিঠি করেছি, সেই চিঠিটা আছে আমার কাছে। তো তারপরে হচ্ছে না, এবং তার বাধ্য হয়ে ওনারা সাংবাদিকের একটা আপনারা যদি প্রচার করেন তাহলে ভালো হয়, এবং আগামী দিনে আমরা এই বিষয়টা নিয়ে মামলা করার জন্য একটা প্রচেষ্টা নিচ্ছি যে কেন এই প্রবীণদের যে মানুষ তারা টাকা পাওয়ার পরেও কেন তার টাকাটা বন্ধ হয়ে গেল। কত বছর থেকে পাচ্ছে না? উনি 3-4 বছর থেকে পাচ্ছে না। কি অসুবিধা এখন? অসুবিধা হচ্ছে উনি তো এখন শারীরিক অসুস্থভাবে হয়ে গেল, যেহেতু 90 বছর বয়স, উনি স্ট্রোকও করে, যার ফলে এখন প্রচুর অর্থের প্রয়োজন পড়ছে। আর পারিবারিক অবস্থাটা খুব আপনারা দেখলেন ভালো না। তো আমরা চাই অতি দ্রুত সরকার যাতে তার পেনশনের ব্যবস্থাটা করে। ওনার আধার কার্ডে কি ভুল রয়েছে বয়সে? না, বয়সে তো ঠিকই আছে, 60 বছর বাড়ি আছে, কিন্তু হিসাবে দেখা যাচ্ছে উনি 1994 সাল থেকে আর কি ওনার এই আধার কার্ডটা যে বৃদ্ধ ভাতা পেনশনটা অর্ডার হয়েছে। তো আমরা যদি হিসাব করি তাহলে 1994 সাল থেকে বর্তমান সময় তার 89-90 বছর হয়। বেশ কয়েকটি ঝাঁ চকচকে 500 টাকার নোট পেয়েও ফিরিয়ে দিলেন চাল দোকানের কর্মচারী। জলপাইগুড়িতে দোকান কর্মচারীর সততার নজির। লক্ষণ বর্মন নামে জলপাইগুড়ি স্টেশন বাজারে একটি চালের দোকানে কাজ করে সে। বয়স তার 25, কিন্তু তার সততার নজির দেখলো গোটা জলপাইগুড়ি। 2 নম্বর ঘুমটি এলাকায় একটি 500 টাকা ভর্তি মানি ব্যাগ সহ আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস পায় সে।
এরপর চারিদিকে খোঁজাখুঁজি করেও যখন লক্ষণ মালিকের খোঁজ খবর পায়নি, তখন সেই মানিব্যাগ খুঁজে পায় তার ঠিকানা। এরপর সঠিক মালিকের খোঁজ খবর পায়। আজ জলপাইগুড়ি স্টেশন বাজার এলাকায় প্রকৃত মালিকের কাছে কয়েক হাজার টাকা সহ অন্যান্য তার জিনিসপত্র ফিরিয়ে দেয়। এই কাজে একজন সামান্য কর্মচারীর সততা সকলের নজরে পড়েছে। জানা গেছে 10,000 টাকার ওপরেই ছিল ওই মানিব্যাগে 500 টাকার নোট। আমার নাম লক্ষ্মণ বর্মন। হ্যাঁ, লক্ষ্মণ বর্মন। লক্ষ্মণ বর্মন, কি করো তুমি? আমি এটা চালের দোকানে কাজ করি। আচ্ছা, তুমি এই যে অনেক মানিব্যাগে টাকা ভর্তি 500 টাকার নোট হ্যাঁ, কিভাবে পেলে, ফেরত দিলে? আমি কালকে দোকান থেকে খাওয়ার টাইমে 12টা নাগাদ আমি বাড়িতে যাচ্ছিলাম, তো দেখলাম যে হঠাৎ হরিমোহন ভবনের আগে একটা পার্স পড়ে আছে এবং পার্সের বাইরে কিছু কাগজ পড়ের মতন দেখা যাচ্ছে। ভাবলাম কে না কার এটা পার্সটা, নেবো কি নেবো না, ভয় 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 নিয়ে নিলাম। আশেপাশে কেউ নেই, তো দেখলাম যদি কোনো অ্যাড্রেস পাওয়া যায় তাহলে তাকে রিটার্ন করবো। তো কালকে একটু দোকানের অন্য কাজে আমরা সবাই ব্যস্ত ছিলাম, তার জন্য জিনিসটা কন্ট্যাক্ট করতে পারিনি। তো সকালবেলা দোকানে আসার পরে শিশুবাবুর সঙ্গে ছিল, যে বললাম এইরকম একটা শিল্প সমিতি পাড়ার একটা কারো পার্স হারাই গেছে, কিন্তু এটা খোঁজ মিলতেছে না, নাম্বারও পাচ্ছি না, এটা কোনো ব্যবস্থা করা যাবে? তো বললো যে ঠিক আছে, আমি ওখানকার কাউন্সিলর নিপুষাকে ফোন করে দিকে, ওনার ওয়ার্ডে হয়ে থাকে। আজকে ওনাকে ফেরত দিয়ে কেমন লাগছে? আজকে ওনাকে ফেরত দিয়ে আমাকে ভালো লাগতেছে। আর যেটা হচ্ছে যে অন্যের জিনিসটা ওনারও হয়তো কোনো কষ্টের জিনিস, তোমার নেওয়ার ইচ্ছা হলো না? না, আমার নেওয়ার ইচ্ছা ছিল না, কারণ তুমি তো সাধারণ পরিবারের ছেলে। আমি সাধারণ পরিবারের ছেলে, তবু আমার ওটা ইচ্ছে নেই, কারণ ওটা অন্যের জিনিস, নিজেকে ভক্ষণ করা আমার পক্ষে ঠিক না। ঠিক ঠিক। কোথায় বাড়ি আপনার? শিল্প সমিতি পাড়া। এই যে এই ভাইটা যে আপনার এতগুলো টাকা ফেরত দিল, সাথে অনেক আরো এটিএম কার্ড টাটার অনেক কিছু, খুব কি ভালো বলবেন? লাগলো, টাকাগুলা পায়, খুব আমার কষ্টের টাকা, কাজে রেগুলার টাকা। ওকে কি বলবেন? ওকে খুব ধন্যবাদ জানাবো, পাইলো, কেন এই ক্ষেত্রে টাকাটা পাওয়া দেওয়া মানে খুব ডেঞ্জার ব্যাপার ছিল। কি করেন আপনি? আমি সাইকেল স্ট্যান্ড আছে বাড়ির সামনে, ফলের ব্যবসা করি। বাড়ি কোথায় বললেন? দিনবাজার জল শিল্প সমিতি। কি নাম আপনার? অবিনাশ মাহাতো। এই ছেলেটার সততা দেখে সবচেয়ে ভালো কথা যে একজন সাধারণ কর্মচারী এবং সাধারণ পরিবারের ছেলে, এই ছেলেটা যার এত কষ্টের পয়সা হারায় গিয়েও সে পায়ে তাকে যে ফেরত দিল, মানে এর ব্যাখ্যা করা যায় না। সাধারণ মানুষে একটা মহৎ কাজ করছে, মানে তার যে দুর্বল নয়, দুর্বলটা অন্যের প্রতি, যে এত টাকা পায়ও কিন্তু সে লুকিয়ে রাখতে পারত, কিন্তু তা না, সততার এখনও সত্যতা আছে, সততা যাচাই করে সেই জিনিসটা দিছে। আমার তরফ থেকে ও যে এত ভালো ছেলে, মানে গরিব ঘরের ছেলে যে একটা মহৎ কাজ করছে, তাকে ধন্যবাদ দিয়ে সামান্য বলা যায়, এটাকে ইসে করা যায়। ভবিষ্যতে আরও এরকম ভালো কাজ করবে, আমি তার ভগবানের কাছে প্রার্থনা করি যে এগিয়ে যাও, তোমার একটা সুফল পাবা আজীবন, তুমি আজ পরের জন্মে বা এই জন্মে তুমি একটা সুফল পাবা। নাম? আমার নাম সিদ্ধার্থ চক্রবর্তী। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার 10 দিনের পুলিশি রিমান্ড দিল আদালত।
শুক্রবার জলপাইগুড়ি সিজেএম আদালতে মামলাটি ওঠে। পুলিশের পক্ষ থেকে 14 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। এদিন আদালত 10 দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছে। উল্লেখ্য, অভিযুক্ত আদালতে আত্মসমর্পণ করেন বুধবার। ওই নার্সিং ট্রেনিং সেন্টার নিয়ে অভিযোগ ওঠার পরই পলাতক ছিলেন শান্তনু শর্মা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে পান্ডাপাড়ার ওই নার্সিং ট্রেনিং সেন্টারে অভিযান চালানো হয় স্বাস্থ্য দপ্তরের তরফে। নার্সিং ট্রেনিং সেন্টারের একাধিক পড়ুয়া জলপাইগুড়ি জেলা শাসককে অভিযোগ জানানোর পাশাপাশি কোতোয়ালি থানারও দ্বারস্থ হয়েছিলেন। অভিযুক্তের স্বাস্থ্যের পাশাপাশি খোয়া যাওয়া টাকা ফেরতের দাবি জানিয়েছেন প্রতারিতরা। এখন কি বলবো, যা বলবার আমার আইনজীবী বলবেন। এতদিন থেকে পালাতক আপনি না, আমি বলতো না, আমি বাইরে গেছিলাম চিকিৎসার জন্য, আমার 3 জায়গায় সার্জারি হয়েছে। কিভাবে লড়বেন বা কি ভাবছেন এটা নিয়ে? দেখুন, আমি জানি আমি সম্পূর্ণ নির্দোষ। এখন আমাকে একটা চক্রান্ত করা হয়েছে এবং সে চক্রান্ত এখন তদন্ত হোক। চক্রান্ত মানে আরো জলপাইগুড়িতে আরো অনেক ইনস্টিটিউট আছে, তাদের কি পেপার আছে সেগুলো দেখুক সবাই, কারণ আমি চাই সম্পূর্ণ তদন্ত হোক। এবং যারা মিথ্যা অভিযোগ করেছে আজকে হাত কাটা বা ফাঁকা সিরিঞ্জ দেওয়া, তাদেরও আমি ফরেন্সিক রিপোর্ট বা মেডিকেল রিপোর্ট হোক, তাদেরও তদন্ত হোক। অভিযোগ বলছেন, অভিযোগ ভিত্তিহীন অভিযোগ এগুলো সব। আচ্ছা, তাই কি বলবেন এছাড়া আর এর নামে? হ্যাঁ, এটা আমাদের কোতোয়ালি থানার একটা মামলা, যেটাতে ইন্ডিয়ান পেনাল কোডের 406, 420, 468, 471, 472 অর্থাৎ চিটিং এবং কিছু ফোর্জড ডকুমেন্ট তার মামলা এটা। আর ইনিশিয়ালি এটা একটা অ্যান্টিসিপেটরি বেল প্রেয়ার, সেটা রিজেক্ট হয়েছিল এবং তারপরে 13/12-তে সিজিএম করে সারেন্ডার করার পরে পুলিশ আজকে একটা পুলিশ কাস্টডি প্রেয়ার করেছিল 14 দিনে এবং 10 দিনে পুলিশ কাস্টডি অ্যালাউ হয়েছে এবং 25/12-তে প্রোডাকশন ডেট হয়েছে। মূলত ওটাই অভিযোগ আছে যে একটা ফেক একটা ইনস্টিটিউট চালাতো এবং তাতে যে ছাত্রছাত্রী ছিল তাদেরকে যে সার্টিফিকেটগুলো ইস্যু করা হতো সেগুলো অলমোস্ট ফেক এবং এই ছাত্রছাত্রীদের কাছ থেকে একটা বিপুল পরিমাণ টাকা চিটিং করার অ্যালিগেশন নিয়ে রেজিস্টার। ক্রান্তির সমষ্টি উন্নয়ন আধিকারিকের সারপ্রাইজ ভিজিটে এলাকায় চাঞ্চল্য। রাজগঞ্জের বিডিও গত কয়েকদিনের সারপ্রাইজ ভিজিটে বর্তমানে খবরের শিরোনামে। ক্রান্তি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রিমিল সরেনও পিছিয়ে নেই। তিনিও ইতিমধ্যে দুয়ারের রেশন পরিষেবা সঠিক উপভোক্তাগণ পাচ্ছেন কিনা সে ব্যাপারে সারপ্রাইজ ভিজিট করেন। আজকে তিনি আচমকা রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধলাবাড়ি গ্রামের রায়পাড়া এবং খালধুরা এলাকাতে সারপ্রাইজ ভিজিটে যান এবং সকলের বাড়িতে শৌচালয় আছে কিনা তা তিনি পরিদর্শন করেন। যাদের বাড়িতে শৌচালয় নেই তাদের বাড়িতে যাতে শৌচালয় হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা তিনি করে দেবেন বলে বাসিন্দাদের আশ্বাস দেন। এছাড়া তিনি এলাকার মহিলারা সকলেই লক্ষ্মীর ভান্ডার পান কিনা সে ব্যাপারে খোঁজ খবর নেন। যারা পান না তাদেরকে আগামী 15ই ডিসেম্বর থেকে যে দুয়ারে সরকার হবে সেখানে আবেদন করার জন্য জানান এবং গ্রামের সব শিশুরাই যাতে স্কুলে যায় সেই বিষয়ে অভিভাবকদের সাথে আলোচনা করেন। গ্রামে এভাবে এসে বিডিওর সাথে কথা বলে স্থানীয় বাসিন্দারা খুবই খুশি। ক্রান্তির বিডিও রিমিল সরেন মহাশয় এরকম সারপ্রাইজ পরিদর্শনে ক্রান্তি ব্লক জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আমি খালধুরা আর রায়পাড়া এই দুটো জায়গায় আমি কমপ্লেন পেয়েছিলাম। কিছু জায়গায় আমাদের IHHL এর টয়লেট নেই, সেই কারণে আমি নিজে ভিজিট করতে এসেছি এবং কিছু জায়গায় দেখলাম আছে পুরনো, তো নতুন কিছু কনস্ট্রাকশন আমাদের করতে হবে। আমি সেটাই দেখে নিচ্ছি এবং ওটা হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে আমরা করে নিতে পারবো আশা করি। ফের শুক্রবার থেকে শুরু হলো 8ম দুয়ারে সরকার শিবির থেকে সব রকম প্রকল্পের সুবিধে পাবেন নাগরিকরা। শহরের ডিবিসি রোডের মাদ্রাসা ময়দানে শুরু হলো শিবির। চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, খাদ্য সাথী, আধার সংক্রান্ত, কৃষি জমির মিউটেশন, পাট্টার আবেদন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্য সাথী, রূপশ্রী সহ মোট 36টি প্রকল্পের সুবিধে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এছাড়াও বার্ধক্য ভাতা, বিনামূল্যে সামাজিক সুরক্ষা, পরিযায়ী শ্রমিকদের নিবন্ধীকরণ, পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন, এছাড়াও শহরের ছোট ছোট শিল্পী যারা হাতের কাজ করেন তাদের নাম নথিভুক্ত করা হবে। শ্রম দপ্তরের উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের সরকারি পরিসংখ্যান জানতে রেজিস্ট্রেশন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের আওতাভুক্ত করতে জোর দেওয়া হয়েছে বলে দাবি। শহরের 25টি ওয়ার্ডের বুথ ধরে ধরে নাগরিকদের সরকারি সুবিধা দেওয়া হবে মাদ্রাসার মাঠের শিবির থেকে। চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন, এই শিবির থেকে মোট 36টি প্রকল্পের সুবিধা নিতে পারবেন নাগরিকরা। এক জায়গা থেকেই সব সুবিধা পাওয়া যাবে। সর্বোচ্চ জনপ্রিয় এবং সফলতম প্রকল্প দুয়ারে সরকার, যেটা বিশ্বের দরবারে সমাদিত।
সেটা আজকে থেকে আবার শুরু হলো। 15ই ডিসেম্বর থেকে 31 তারিখ অবধি চলবে এবং এটা আমাদের জলপাইগুড়ি পৌরসভার আমাদের মাদ্রাসাতে এই ক্যাম্প বসেছে এবং সেখানে আমরা 36টি পৌর পরিষেবা যেগুলো দেওয়া হয় সেই বিভিন্ন পরিকল্পনাগুলো পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে। তো আমরা জলপাইগুড়ি আপনাদের চ্যানেলের মাধ্যমে জলপাইগুড়ি শহরবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, যারা ইতিমধ্যে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাগুলো যে 36টি সুবিধা রয়েছে যারা পাননি, অতি শীঘ্রই দুয়ারে সরকারের মাধ্যমে আপনারা এই সুবিধা গ্রহণ করুন। ক্যাম্পটা কদিন চলবে আর ওয়ার্ডে ওয়ার্ডে কি হবে নাকি? এটা এলো ওয়ার্ডেও হচ্ছে, অনেকগুলো তার সঙ্গে স্কুলগুলোর সঙ্গেও টাই আপ করা হয়েছে এবং প্রায় এই দুয়ারে সরকারের পশ্চিমবঙ্গে প্রায় 8 কোটি মানুষ এর সুবিধা পেয়েছে, 8 কোটির উপরে মানুষ। এবং এই দুয়ারে সরকার কর্মসূচি এটা পশ্চিমবঙ্গ সরকারের সফলতম কর্মসূচি এবং এটা বিশ্বের দরবারে সমাদিত হয়েছে। বললাম এই মাদ্রাসার মধ্যে দেখা হলো ফাঁকা, বেশিরভাগ ক্যাম্পগুলি ফাঁকা। না, বেশিরভাগই ক্যাম্পগুলোতে ফাঁকা নয়, বহু উপভোক্তা এরকম অলরেডি সুবিধা পেয়ে গেছে। তার মধ্যেও যারা বাকি রয়েছে আমাদের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। আজকে প্রথম দিন, হয়তো কাল থেকে দেখা যাবে সেখানে ভিড় থাকবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ডিজিটাল ইনভিটেশনের যুগে বর্তমানে বাজার মন্দা ট্র্যাডিশনাল আমন্ত্রণ পত্রের। শীতকাল পড়তেই শুরু হয়ে গেছে বিয়ের মরশুম, চলছে জোর কদমে প্রস্তুতি। কোথাও বিয়ের কার্ড তৈরির, কোথাও জামা কাপড়ের, কোথাও আবার ক্যাটারারদের, এমনকি সোশ্যাল মিডিয়ায়ও বর্তমানে ভর্তি ভর্তি প্রি ওয়েডিং ফটোশুটের ছবি। কিন্তু বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ট্র্যাডিশন। ডিজিটালাইজেশনের যুগে কার্ডের নিমন্ত্রণ পত্র এখন বদলে গিয়েছে ইনভিটেশন পত্রে। বড় শহরের সঙ্গে পাল্লা দিয়ে আধুনিকতার ছোঁয়ায় আধুনিক হয়ে উঠছে জেলাগুলিও। সেরকমই জলপাইগুড়ির বহু প্রিন্টিং প্রেসগুলি আজ ঢুকছে বাণিজ্যের অভাবে। ডিজিটালের চাপে চাপা পড়ে সেগুলি আজ মৃতপ্রায়। ডিজিটাল যুগে বাস করে এখন সবকিছুই যেন ডিজিটাল হয়ে উঠেছে। প্রি ওয়েডিং ফটোগ্রাফি, মেহেন্দি সন্ধ্যা, পোস্ট ম্যারেজ ফটোশুট, ব্যাচেলার পার্টি সহ আরো কত কি যে নতুন সংযোজন তার ঠিক নেই। প্রফেশনাল ক্যামেরাম্যান ছাড়াও ফটোশুট করা যাবে না। শহরের বিখ্যাত কারো কাছে না সাজলে আবার চেহারায় মুশকিল। পার্লারের নিষেধাজ্ঞায় হলদির অনুষ্ঠানেও বর অথবা কনের কপালে হলুদ ছোঁয়ানো মানা। তবে এসবের মধ্যে এক শ্রেণী খুশি হলেও এক শ্রেণীর মাথায় হাত পড়েছে। আত্মীয় স্বজন পাড়াপড়শিদের নিমন্ত্রণ করতে এখন আর সেকেলের প্রিন্টেড কার্ড নয়, সেগুলো নাকি বড্ড বেমানান। এখন তো ইনভিটেশন যুগ, সময়ও কম লাগে। একবার মুঠোফোনে স্ক্রিন টাচ করলেই নিমন্ত্রণ করা শেষ। দূর দূরান্তের আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা এখন আর মাত্র কয়েক সেকেন্ডের কাজ। এই ইনভিটেশন একদিকে যেমন বেশ সুবিধার, অন্যদিকে প্রিন্টিং এর সঙ্গে যুক্ত বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সে কারণেই বহু প্রেস এখন বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তেমন ভাবে অর্ডার করছে না বিয়ে বাড়ির কর্তৃপক্ষ। বর্তমানে নতুনত্ব বহু কার্ড উঠেছে বিয়ের বাজারে, তবে সেই কার্ডে যে পরিমাণ অর্থ ব্যবহার হচ্ছে সেই টাকা উঠে আসছে না বলেই জানালেন প্রেস মালিকেরা। জলপাইগুড়ি শহরে এককালীন বহু প্রেস ছিল যারা এই বিয়ের কার্ড তৈরিতে ব্যস্ত হয়ে পড়তো বিয়ে কিংবা অন্যান্য অনুষ্ঠানের সময়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বহু প্রেস বন্ধ হয়ে গিয়েছে, আর বেশিরভাগ প্রেসেরই কর্মী ছাঁটাই করে কোনো রকম ভাবে টিকে রয়েছে সেগুলি। স্ক্রিন প্রিন্টিং এর কাজ করি, কার্ড ছাপানো হয়। কিসের কিসের? স্ক্রিন প্রিন্টিং, বিয়ের কার্ড। বিয়ের কার্ড আর আর বিভিন্ন ডিজাইনের কার্ড ছাপানো হয়। অন্নপ্রাশন হয়। এবছর চাহিদা কেমন রয়েছে? এই বছর চাহিদা খুবই কম। কেন? কারণ এখন সব অনলাইন মাধ্যমে হয়ে গেছে, মোবাইলে আমন্ত্রণপত্র পাঠিয়ে দিচ্ছে সবাই। তোমাদের এতে কাজ হারানোর একটা আশঙ্কা আছে? হ্যাঁ, কাজ হারানোর তো আশঙ্কা আছেই। কেন কাজ হারানো?
এখন অনলাইন হয়ে গেছে, সবাই মোবাইলে আমন্ত্রণপত্র পাঠিয়ে দিচ্ছে, তো এখন কার্ড কেউ করছে না সেরকম। সমস্যা কাজ চলে গেলে? হ্যাঁ, কাজ চলে গেলে তো সমস্যা হবে। কত বছর তুমি কাজ করছো? হ্যাঁ, 2 থেকে 3 বছর। তোমার নাম? আমার নাম শুভদেবনাথ। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। শুক্রবার 2024-এর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক পরীক্ষার নতুন নিয়মবিধি সংক্রান্ত বিষয় নিয়ে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়ে বৈঠক করলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়। রাজগঞ্জ ব্লকের পর এবার ক্রান্তি ব্লকেও সারপ্রাইজ ভিজিট সমষ্টি উন্নয়ন আধিকারিক রিমিল সরেনের। বিভিন্ন সমস্যাগুলি নিরীক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন তিনি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।